বিনামূল্যে করোনার টিকা পেতে পারে বাংলাদেশ, কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। পদত্যাগ করেও রেহাই পাবেন না স্বাস্থ্যের ডিজি কালাম, পুরো চক্র চিহ্নিত করে শাস্তি দাবি। খাবার, বিশুদ্ধ পানির সংকটে বানভাসী কয়েক লাখ মানুষ, চাহিদার তুলনায় ত্রাণ খুবই কম। ঢাকার 2 সিটিতে কোরবানির হাতে পশু আসা শুরু বুধবার রাতে, বিক্রি 28 জুলাই থেকে। ভারতে করোনায় একদিনে মারা গেছে রেকর্ড 1120 জন, শনাক্ত 45,599 জন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছে আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিনামূল্যে করোনার টিকা পাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। বিশ্লেষকেরা জানান, টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট গিভার সুবিধায় অগ্রাধিকারে 90টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। তবে বাড়তি সুবিধা পেতে এখন থেকেই চালাতে হবে কূটনৈতিক তৎপরতা। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এ নিয়ে শিগগিরই গঠন হবে কমিটি। করোনার টিকার দৌড়ে এগিয়ে যুক্তরাজ্য, চীন, জার্মানি ও যুক্তরাষ্ট্র। অনেকেই মনে করছেন 2021 সালের মাঝামাঝি বাজারে আসতে পারে টিকা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এবং টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট গিভার টিকা পাওয়ার অগ্রাধিকারে 90টি দেশকে এক্ষেত্রে কোনো খরচ করতে হবে না, কারণ এসব সংস্থা নিজেদের তহবিলের টাকায় ভ্যাকসিন কিনে চাহিদা অনুযায়ী এসব দেশকে দেবে। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। পাবো আমরা খুবই, সেটা সংখ্যায় যেটা পাবো সেটা অবশ্যই আমাদের সীমিত আকারে কিছু মানুষকে দেওয়ার মতো ভ্যাকসিন আমরা পাবো। সেখানে আপনার নেগোসিয়েশন অ্যাবিলিটি, আপনার ভালনারেবিলিটি কতটা আছে, আপনার এটা ডিস্ট্রিবিউশন ক্যাপাসিটি কেমন আছে, আপনার আগের ট্র্যাক রেকর্ড কেমন ভ্যাকসিন হ্যান্ডলিং এর, এই সমস্ত মিলে এটা ডিসিশন হবে। কিন্তু সেটা অবশ্যই একটা অল্প সংখ্যা, এটা তো বুঝতেই হবে। সেটা কোনোভাবেই তো আমাদের 13-14 কোটি তো আর হবে না। তো আপনাকে প্রথম ধাক্কায় হয়তো আপনি 15 লক্ষ 20 লক্ষ পেলেন, সেই 15 লক্ষ 20 লক্ষ গ্র্যাজুয়ালি দিবেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার বিষয়গুলো গবেষণা করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে, যারা যাচাই বাছাই করবে কোন টিকাটি বাংলাদেশের জন্য বেশি কার্যকর। এছাড়া টিকার প্যাটেন্ট আনা হবে নাকি কাঁচামাল এনে উৎপাদন করা হবে, সেই সিদ্ধান্ত নেবেন তারা। আমরা এই ভ্যাকসিন কোম্পানি যে সমস্ত আছে যারা তৈরি করছে, যারা প্রায় 3rd স্টেজে চলে আসছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা সকলেরটাই আমরা আমাদের মাথায় রেখেছি এবং চীনেও থেকে যারা আসছে তারাও যোগাযোগ করেছে। এটা আমরা যেটা ভালো হয়, যেখানে ভালো হয় আমরা সেটাই গ্রহণ করব। এদিকে চীনের তৈরি করোনার টিকা বাংলাদেশে প্রয়োগ হবে কি না তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাফিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরে আরও পরিবর্তন আসছে। মহাপরিচালকের পদত্যাগের পর এবার সরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল হাসানকে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হবে। এদিকে স্বাস্থ্য খাত ঢেলে সাজানো হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। করোনাকাণ্ডের জেরে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। এদিকে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি কাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল হাসানের অপসারণের ফাইলে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সচিব। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকেও সরিয়ে দেওয়া হয়। মহাপরিচালকের পদত্যাগ ও কে হচ্ছেন নতুন মহাপরিচালক, এই বিষয়টি জানতে বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর মুখোমুখি হন সাংবাদিকরা। আলাপকালে মন্ত্রী জাহিদ মালেক জানান, সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা সকলে মিলেই তো আলোচনা করেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব এবং সিদ্ধান্ত আমরা নিব। আমরা দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা এই বিষয়ে আলোচনা করে নিব। এদিকে মহাপরিচালকের পদত্যাগ স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জানাই, তিনি পদত্যাগ করেছেন এই জন্য। কারণ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে জনমনে অনেক অসন্তোষ তৈরি হয়েছিল, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে, এবং সেই প্রেক্ষাপটে তার পদত্যাগটি আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম বন্ধে একটি শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এই টাস্ক ফোর্সের মাধ্যমে দেশের হাসপাতাল, ক্লিনিক সহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান জাহিদ মালেক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট কেলেঙ্কারি থেকে বাঁচতে নকল চিঠি তৈরির প্রমাণ পাওয়া গেছে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল হাসানের বিরুদ্ধে। বিভিন্ন অনিয়ম সত্ত্বেও রিজেন্ট হাসপাতাল থেকে প্রায় কোটি টাকার সুবিধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। আমিনুল হাসানের অনিয়ম খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এপ্রিলে করোনা চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর। পরে হাসপাতালটির নানা প্রতারণা ও করোনা পরীক্ষার জালিয়াতি ধরা পড়ে। দেখা যায় হাসপাতাল চলছে লাইসেন্স ছাড়াই। অথচ কোনো খোঁজ না নিয়ে রিজেন্ট হাসপাতালকে 20 লাখ টাকার ডায়ালাইসিস মেশিন সহ প্রায় 1 কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থার হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসানের কল্যাণেই বাড়তি সুবিধা পায় রিজেন্ট। তার জীবনে, তার টোটাল ক্যারিয়ারে একদিনের জন্য কোনো হাসপাতালে চাকরি করার তার অভিজ্ঞতা নেই, তাকে বাংলাদেশের হাজার হাজার হাসপাতালের পরিচালক বানিয়ে দিল। এগুলো জাস্ট হাস্যস্কর বিষয়। রিজেন্ট সিলগালার পর নিজের দোষ ঢাকতে তৎপর হন আমিনুল হাসান। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 2টি চিঠি তৈরি করেন, যার একটি পাঠানো হয় 4 এপ্রিল আর একটি 17 জুন। যে চিঠিতে রিজেন্ট হাসপাতালকে সতর্ক করেন তিনি। অথচ তথ্য পাওয়া গেছে চিঠি দুটি জুলাই মাসে তৈরি এবং অধিদপ্তরের রেকর্ড রুমে এর কোনো প্রমাণ নেই। চিঠি নিয়ে ডাক্তার আমিনুল হাসানের কাছে গেলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তালা লাগানো কেন? পরে তিনি স্বীকার করেন চিঠি দুটি তারই লেখা। আপনি এই চিঠি কই পাইলেন? এটা দেখে আমাদের ফাইল থেকে নিছেন? এই চিঠি দুটো আপনার তো, আপনি দিয়েছেন রিজেন্টকে, আমার থেকে দিয়ে ওদেরকে সতর্ক করা হয়েছিল আর কি। হ্যাঁ, কিন্তু এই চিঠি আপনার তো হচ্ছে কোথাও কোনো নথি নাই, এমনকি আপনার অফিসে যিনি অনেক চিঠি করে যেগুলো কোনো নথি থাকে না, নথি ছাড়া আমরা চিঠি করি। কথোপকথনের এক পর্যায়ে তিনি অস্বীকারও করেন তা। ওই দুটো চিঠি আমাদের না। এই তথ্যগুলো স্যার সব দুটোকে দেওয়া আছে স্যার, সব তথ্য চিঠিটা আমাদের না। এসব চিঠি ভুয়া দাবি করলেও এ সংক্রান্ত আসল চিঠি দেখাতে পারেননি আমিনুল হাসান। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি সংশ্লিষ্টতা প্রমাণ হলে পদত্যাগ করেও রেহাই পাবেন না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। রিজেন্ট হাসপাতাল ও জেকেজির সঙ্গে স্বাস্থ্য বিভাগের চুক্তি নিয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর টিআইবি বলছে 1-2 পদত্যাগ বা বদলি নয়, দুর্নীতির সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে সরে যেতে হয় এর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদকে। চিকিৎসকদের মানহীন মাস্ক সরবরাহের মধ্য দিয়ে কেলেঙ্কারির শুরু। এরপর রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি ফাঁস হওয়ার পর তোপের মুখে পড়েন ডাক্তার আজাদ। আর রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে অভিযোগ তুলে মন্ত্রণালয়ের সঙ্গে বিরোধে জড়ান তিনি। পরে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয় তাকে। এরই মধ্যে রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এর আইনজীবী জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করলেও দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রমাণ হলে রেহাই পাবেন না তিনি। পদত্যাগ করা মানে এটা না উনি পুরা এক্সোনারেট হয়ে যাওয়া। পদত্যাগ করা মানে উনি গতকাল রাত থেকে আর নাই, কিন্তু গতকাল রাতের আগ পর্যন্ত ওনার যে দায়িত্বে ছিলেন সেই দায়িত্বের কার্যাবলী কিভাবে হয়েছে না হয়েছে, তা ওনার ইনভলভমেন্ট কতটুকু, সব জিনিস খতিয়ে দেখা হচ্ছে। যদি ওনার কোনো দায় থেকে থাকে গতকাল পর্যন্ত, তাহলে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, স্বাস্থ্য খাতে যেসব দুর্নীতি হয়েছে তার জন্য শুধু এককভাবে অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ নয়, পুরো চক্রকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে।
একজন স্কেপগোট বা বলির পাঠা নির্ধারণ করে তাকে টানা হেঁচড়া করে কিছু শাস্তি দেওয়া যদি সেটিও সম্ভব হয়, সেটি কিন্তু যথেষ্ট নয়। যারা সিন্ডিকেট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন, এমনকি বিচারহীনতার জায়গায় নিয়ে গেছেন, সকল চক্রটাকে ভাঙতে হবে এবং সকলকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এরই মধ্যে এনআরবি ব্যাংকের 1,51,00,000 টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের উচ্চ মহলের চাপে পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। 3 দিন আগে দেখা করেছেন সরকারের শীর্ষ পর্যায়ে। তখনই তাকে জানানো হয় অপসারিত হওয়ার চেয়ে পদত্যাগ সম্মানজনক। মহাপরিচালকের অনুপস্থিতিতে কাজে কোনো ব্যাঘাত হচ্ছে না বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার অভিযোগ করোনাকালে আরও স্পষ্ট হয়। সমালোচনার ঝড় ওঠে গণমাধ্যমে, বিশেষ করে জেকেজি ও রিজেন্ট হাসপাতালের মতো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে করোনা টেস্টের অনুমতি দিয়ে বড়সড় ধাক্কা খায় সংস্থাটি। এছাড়াও করোনা শনাক্ত, চিকিৎসা, আইসোলেশন, কোয়ারেন্টিন সব ক্ষেত্রেই স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আছে। আর এসব কারণেই সরে যেতে হয়েছে এর মহাপরিচালককে। যদিও পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন অসুস্থতার কথা। তাই সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে নতুন মহাপরিচালক নিয়োগের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গ্রেড 1 এর পোস্ট তো এটা, এটা বড় সিনিয়র পোস্ট। সেটা একটু আপনারা দেখবেন, ওখান থেকেই সব প্রসেস হবে। গভর্নমেন্টের সিদ্ধান্ত যখন হবে, নাম যাবে, তখন হবে। কিন্তু এটা এই মিনিস্ট্রির সাথে এখন আপাতত কোনো সম্পৃক্ততা নেই। মহাপরিচালক না থাকলেও রুটিন মাফিক কাজ চলছে স্বাস্থ্য অধিদপ্তরে। মহামারীর সময় জনস্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। এই প্রতিষ্ঠানের প্রতিদিনের যে কাজকর্ম, সেটা তো একদিনেই থেমে যাওয়ার বিষয় না। প্রতিদিনের কাজকর্ম যেরকম চলে, সেই কাজকর্ম চলছে, কোথাও কোনো বাধা বা বিপত্তি নাই। 2019 এপ্রিলে মহাপরিচালক পদের মেয়াদ শেষ হয় আবুল কালাম আজাদের। এরপর তিনি 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। আগামী বছরের এপ্রিলে বাড়তি মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে তার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের অস্ত্র ও মাদক মামলা এবং জেকেজি ডাক্তার সাবরিনার প্রতারণার মামলার তদন্ত শেষ পর্যায়ে। দ্রুততম সময়ে এই 3 মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে, একথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে র্যাব জানায় কারাগারে থাকা আসামিদের মুক্তি পাইয়ে দেওয়ার কথা বলেও প্রতারণা করতেন শাহেদ। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে করোনা জালিয়াতির মামলায় 10 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যক্তিগত গাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের পর 2টি মামলা করে ডিবি। মঙ্গলবার শাহেদের প্রতারণার মামলাটি তদন্তভার ডিবির কাছ থেকে দেয়া হয় র্যাবকে। গোয়েন্দা পুলিশ বলছে, ডিএমপিতে শাহেদের বিরুদ্ধে 20টির বেশি মামলা। এর মধ্যে অস্ত্র ও মাদক মামলা তদন্ত শেষ পর্যায়ে। তদন্ত শেষের পথে আলোচিত জেকেজির করোনা পরীক্ষায় জালিয়াতির মামলাও। আমরা সাবরিনার মামলাও প্রায় তদন্ত অনেক দূরে গিয়েছি এবং এই মামলাটা আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চার্জশিট দাখিল করতে পারব। অস্ত্র মামলা গতকালকে 2 জন সাক্ষী 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। খুব সহসাই আমরা এই মামলার চার্জশিট দাখিল করব। আর ঢাকা মহানগর পুলিশের কাছে যে সমস্ত মামলা রেকর্ড হয়েছে, সেই মামলাগুলো কিছু কিছু মামলা আমরা তদন্ত করব, আর কিছু কিছু মামলা সংশ্লিষ্ট যেই থানায় মামলা রেকর্ড হয়েছে ওখানেই করবে। এদিকে প্রতারণার মামলা হাতে পেয়ে র্যাব জানাচ্ছে, শাহেদের অভিযোগ সেলে 5 দিনে জমা পড়েছে 150টি অভিযোগ। এসব অভিযোগে কমপক্ষে 10 কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য রয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হবে শাহেদের কাছে। একটি তথ্য আমাদেরকে আজকে আমরা একটি পেয়েছি ফোন কলের মাধ্যমে, যেটি আমরা পরবর্তীকালে অনুসন্ধান করে জেনেছি। শাহেদ করিম একটি অভিনব পন্থা অবলম্বন করে এই প্রতারণা করতেন। তার মধ্যে একটি ছিল, জেলে কোনো আসামি থাকলে তাকে জেল থেকে জামিনে মুক্ত করে আনার জন্য উনি তদবির বাবদ মানুষের কাছে প্রতারণা করে টাকা নিতেন। করোনা জালিয়াতি ছাড়াও শাহেদের বাকি মামলাগুলোরও তদন্তভার পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দেশে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2751 জন। নতুন শনাক্ত 2744 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
করোনা শনাক্তের 137তম দিনে মৃত্যু হয়েছে আরও 42 জনের। এর মধ্যে 30 জন পুরুষ এবং 12 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29 ভাগ। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2168 জন, 78.81%, নারী 583 জন, 21.19%। বয়স বিবেচনায় 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 11 থেকে 20 বছর একজন, 21 থেকে 30 বছর একজন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 বছর 8 জন এবং 81 থেকে 90 বছরের একজন। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,050টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,744 জনের। সব মিলিয়ে দেশে চিহ্নিত করোনা রোগীর সংখ্যা এখন 2,13,254 জন। একদিনে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.77 ভাগ। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 11,976টি এবং পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,050টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,66,609টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,744 জন। দেশে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,805 জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ 1,17,202 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.93%। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সংক্রমণ ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছে সংস্থাটি। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দফা বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র হচ্ছে পানিবন্দী কয়েক লাখ মানুষের। তাদের অভিযোগ সরকারি সহায়তা না পাওয়ার। প্রশাসনের দাবি সরবরাহ করা হচ্ছে ত্রাণ সামগ্রী, আর জনপ্রতিনিধিরা বলছেন চাহিদার তুলনায় তা পর্যাপ্ত না। বন্যায় বিপর্যস্ত উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দারা। সংকট দীর্ঘ হওয়ায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির অভাব। দুর্গতদের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। সিরাজগঞ্জ, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকার বেশিরভাগ মানুষের অভিযোগ, এতদিনেও পৌঁছায়নি সরকারি বেসরকারি কোনো সহায়তা। যারা কিছু পেয়েছেন তারা বলছেন যথেষ্ট নয়। বাল বাচ্চা নিয়ে কোনো মতোই রাস্তাও থাকি, মাইসের বাড়িতেও থাকি, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা এখন ইলিপ টিলিপ কিছু পাইনি, খাওয়া দাওয়া নাই, কিছু নাই। চেয়ারম্যান মেম্বার কেউ দেয় নাই। উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জামালপুর ও সুনামগঞ্জ। সিলেট, নেত্রকোনা ও শেরপুরও তলিয়েছে পানিতে। ত্রাণ না পাওয়ার অভিযোগ সেখানকার বন্যা কবলিতদেরও। খিচুড়ি এবং রুটি রান্না করে সেগুলো আমরা নৌকায় করে একদম বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি, যাতে করে কেউ অভুক্ত না থাকে। আমাদের চেষ্টা রয়েছে আমরা সকলের কাছেই যেন এই খাবারগুলো পৌঁছে দিতে পারি। এখন পর্যন্ত কোনো সরকারি ত্রাণ প্রায় নাই, তবে আশ্বাস দিছে উপজেলার থেকে ত্রাণ দেওয়া হবে। জানি না কতটুকু দিবে, পর্যাপ্ত পরিমাণ না। হাজার হাজার লোক পানিবন্দিতে আছে। এখন নতুন করে বন্যার কবলে পড়েছে মধ্যাঞ্চলের ফরিদপুর, টাঙ্গাইল ও শরীয়তপুর সহ কয়েক জেলা। প্রশাসনের দাবি পর্যাপ্ত বরাদ্দ আছে। আমাদের কাছে সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা এসেছে সেটি আমরা বিতরণ করছি নিয়মিতভাবে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং পাশাপাশি শুকনো খাবার। জিআরের 400 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, 13 লক্ষ জিআর ক্যাশ টাকা প্রদান করা হয়েছে, শিশু খাদ্য বাবদ 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। যত বরাদ্দ প্রয়োজন, একজন মানুষও যাতে কষ্টে না থাকেন সেই বিষয়ে সরকার তৎপর রয়েছে। বন্যা পরিস্থিতি আরও দীর্ঘ হওয়ার পূর্বাভাস আছে। এতে ঈদের আমেজ দূরে থাক, জীবন জীবিকা নিয়েই দুশ্চিন্তায় দুর্গতরা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে রংপুর ও নেত্রকোনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন কেমন? নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? জেলায় সবসময় বন্যায় পানি উঠেছে, দেখা যাচ্ছে যে তারা কবলিত। তবে একটা বিষয় রংপুরের যে তিস্তা যে দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু গতকাল রাত 10 সেন্টিমিটার পানিতে পশ্চিমের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি কিন্তু নেমে আসছে কিন্তু রংপুরের উপজেলা, গঙ্গাচড়া একটা কারণে উপজেলা। এই উপজেলাগুলোতে নেমে আসার পরে যেসব পানি এই মানুষের বাড়িতে ঢুকে পড়ে, এটি কিন্তু আজকে 10,000-এর উপরে আমরা জানতে পেরেছি। পানি নম্বর থেকে 10,000 মানুষ
কিন্তু এখন পানিবন্দী হয়েছে। এই পানি ওঠার কারণে কিন্তু তারা দুর্ভোগে দিন কাটছে। একদিকে ত্রাণ পাচ্ছে না, অন্যদিকে আবার তাদের দাবি হচ্ছে বেড়িবাঁধের ভাঙনের সৃষ্টি হচ্ছে, ভাঙনে তারা পড়ে যাচ্ছে। ভেঙে যাওয়ার কারণে তারা বাড়িঘর নিয়ে তারা খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। আরেকদিক থেকে রাস্তাঘাট চুকে গেছে, রাস্তাঘাট চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। এই রাস্তাঘাট তুলে পানি নিচে চলে যাওয়ার পরে ভাঙনের সৃষ্টি হয়। একদিকে ভাঙনের সৃষ্টি হওয়ার পরে তারা যে ঘর থেকে বের হয়ে বাজারঘাট করবেন সেখানে কিন্তু তারা যেতে পারছে না। সব মিলিয়ে রংপুরের যেসব উপজেলায় আমরা দেখেছি যে বন্যার পানিতে তারা চলে গেছে। এটি কিন্তু আসলে জমির ফসল থেকে আরম্ভ করে রাস্তাঘাট ঘর বাড়ি চলে যাওয়ার কারণে তারা ঘর বাড়িতে তারা থাকতে পারছে না। দুটি কিন্তু তাদের সমস্যা দেখা দেয়। একটি হচ্ছে যখন বন্যায় তারা পানিতে চলে যাচ্ছে, এই সময় কিন্তু তারা বাড়িতে থাকতে পারছে না, তাই সেই সব বাড়ি ছেড়ে তারা রাস্তাঘাটে আশ্রয় নিচ্ছেন কিংবা স্কুল কলেজে আশ্রয় নিচ্ছেন। আর বিষয়ে যখন পানি কমিতে তখন ভাঙনের সৃষ্টি হয়। ভাঙনের সৃষ্টি হওয়ার সময় কিন্তু তারা আর আতঙ্কে থাকে, তারা বাড়িঘর থাকতে পারে না, তারাও কিন্তু এই সময়টা তারা কিন্তু আশ্রয় নিয়ে রাস্তাঘাটে। এদিকে আসলে রংপুরের যেসব 3টি উপজেলা রয়েছে, এই উপজেলায় অর্থাৎ 25টি ইউনিয়নের প্রায় 40টি গ্রাম কিন্তু অর্থাৎ এই বন্যার কবলে ভাঙনের কবলে পড়ে যায়। নজরুল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার নেত্রকোনার বন্যা পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, নেত্রকোনায় কোন কোন এলাকা প্লাবিত, কত মানুষ পানিবন্দী, আর তারা ত্রাণ সহায়তা ঠিকমতো পাচ্ছেন কিনা? নেত্রকোনা 7টি উপজেলার অন্তত 30টি ইউনিয়নের যে নিম্নাঞ্চল এলাকা রয়েছে সেগুলো কিন্তু আসলে প্লাবিত হয়েছে। এ পর্যন্ত প্রায় 50,000 মানুষ কি তারও বেশি হয়ে যাবে, কারণ প্রতিনিয়ত কিন্তু আসলে প্লাবিত এলাকা বাড়ছে। সেই সংখ্যক মানুষ কিন্তু আসলে বানভাসী অবস্থায় খুব দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের বাড়িঘরে পানি ঢুকেছে। আমি যখন বানভাসী মানুষের সাথে কথা বলি তারা কিন্তু তাদের দুর্ভোগের কথা বলছিলেন। তারা যে তাদের যে রান্না করার যে চুলা সেগুলো কিন্তু আসলে ডুবে গেছে, তাদের যে গবাদি পশু নিয়ে তারা বিপদে পড়েছে, শিশু খাদ্য নিয়ে বিপদে পড়েছে, বিশুদ্ধ পানিরও কিন্তু সংকট দেখা দিয়েছে। যে দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে যে জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের লোক কিন্তু এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি। তারা কিন্তু আসলে ত্রাণের জন্য হাহাকারের কথা তাদের কথার মধ্যে দিয়ে উঠে আসছিল। আমি জেলা প্রশাসক মইনুল ইসলামের সাথে যখন কথা বলি তিনি কিন্তু জানিয়েছেন যে এ পর্যন্ত 270 মেট্রিক টন চাল এবং 11 লক্ষ টাকা কিন্তু তারা বরাদ্দ দিয়েছেন এবং সেগুলোর সিংহভাগ বিতরণ হয়ে গেছে। যে 11 লাখ টাকা তিনি নগদ অর্থ বরাদ্দ দিয়েছেন, তার মধ্যে কিন্তু 3 লাখ টাকা সেটি শিশু খাদ্য এবং গবাদি পশুর জন্য। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি কিন্তু রোগবালাইয়ের ব্যাপারে যেটি জানিয়েছেন যে ঠান্ডাজনিত কারণে কিন্তু আসলে জ্বর সর্দি এগুলো কিন্তু প্রকোপ দেখা দিচ্ছে। তবে তারা যেটা আশঙ্কা করছেন যে পানি যদি নেমে যাওয়ার যে মুহূর্তটা থাকে তখন কিন্তু আসলে যে পানিবাহিত রোগের যে প্রকোপ সেটা প্রকট আকার দেখা দিবে। সেই কারণে তারা একটা প্রস্তুতি নিয়েছে। 96টি কিন্তু মেডিকেল টিম তারা গঠন করেছে। 30,000 যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সেটি কিন্তু তারা এলাকায় পাঠিয়েছে এবং সেগুলো বিতরণ করছে। আমি যে পানি উন্নয়ন বোর্ড কথা বলেছিলাম, সেই কর্মকর্তারা কিন্তু জানিয়েছেন যে পানি আসলে হু হু করে বাড়ছে। জেলা প্রশাসক বলছিলেন যে পানির যে বৃদ্ধির যে ধারা, সেই ধারা কিন্তু আসলে যদি অব্যাহত থাকে তাহলে নেত্রকোনায় একটা ব্যাপক বন্যার শঙ্কা তারা করছেন। সেই উপলক্ষে কিন্তু তারা গতকালকে যে উপজেলা প্রশাসনের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে সেখানে কিন্তু তারা বৈঠক করেছেন এবং বৈঠক করে তারা যে প্রাক প্রস্তুতি যেটা সেটা নিয়েছেন এবং যে জেলার যে ত্রাণ যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু তারা প্রস্তুত করেছেন এবং এরই মাঝে কিন্তু মদন এবং খালিয়াজুড়ি উপজেলায় 100 পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে। কিন্তু জেলা প্রশাসক একটি কথা বলছিলেন যে বাড়িঘর ছেড়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে। লাভলু, আপনাকে ধন্যবাদ। রংপুর এবং নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পশুর হাটের ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি গুরুত্ব দিয়েছে স্বাস্থ্যবিধিকে, তাই হাটের সংখ্যা কমিয়ে মাত্র 5টি ইজারা দিয়েছে, যা থেকে তাদের আয় 1,81 লাখ টাকা। অন্যদিকে দক্ষিণ ঢাকা বিবেচনায় নিয়েছে রাজস্ব আয়। 11টি হাট ইজারা দিয়ে তাদের আয় 11 কোটি টাকা। বুধবার রাত থেকে এসব হাটে কোরবানির পশু আসতে শুরু করবে, বিক্রি হবে 28 জুলাই থেকে। 54টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে জনসংখ্যা প্রায় 1 কোটি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এই সিটির 16 এলাকায় করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। প্রতি বছর 10টি অস্থায়ী হাট বসে ঢাকা উত্তরে। এবছরও 9টি হাটের ইজারার দরপত্র আহ্বান করেছিল।
কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় 5টি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। একই সঙ্গে তারা ডিজিটাল হাটও চালু করেছে। ঢাকা শহরে সংক্রমণ ব্যাধি কিভাবে করোনা পরিস্থিতি বিবেচনায় 5টি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। একই সঙ্গে তারা ডিজিটাল হাটও চালু করেছে। ঢাকা শহরে সংক্রমণ ব্যাধি কিভাবে কাজ করছে, সুতরাং দুটাই কিন্তু সংমিশ্রণ করেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। এই হাট থেকে কিন্তু একটা ইনকাম আসে, কিন্তু আমি চিন্তা করছি ইনকামের দিকে আমি চিন্তা করব না, আমি চিন্তা করব হাটটাকে যতটুকু কমায় মানুষকে কতটুকু পর্যন্ত আমাদের করা যায়, সুবিধা দেওয়া যায়। অন্যদিকে 75টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি, জনসংখ্যা 1,20,00,000। এই সিটির 25 এলাকায় করোনা সংক্রমণের হার বেশি। করোনায় জাতীয় কমিটির পরামর্শ না মেনে 14টি হাটের ইজারা আহ্বান করে ডিএসসিসি। এর মধ্যে দাম না পাওয়ায় 3টি হাটের ইজারা দেয়নি। আমুলিয়া বাদে বাকি হাটগুলো বসছে মূল শহরেই। শাহজাহানপুর, খিলগাঁও, রেলগেট বাজারের মধ্যে সংলগ্ন মাঠ এবং আশেপাশে খালি জায়গা। যেহেতু আমাদের সরকারি রেট ছিল 8,69,000 টাকা, এবার আমরা ডাক পেয়েছি 85,50,000 টাকা, প্রায় 10 গুণ বেশি। যদি ইজারাদারের কোনো লোক বা তাদের কর্মচারী যথাযথভাবে সকল পালনীয় শর্তগুলো যদি পালন না করেন, অনুসরণ না করেন, সেক্ষেত্রে যা করার আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা ব্যবস্থা নিব। শর্ত অনুযায়ী এসব হাটে গরু বিক্রি শুরু হবে 28 জুলাই থেকে। হাটের স্বাস্থ্যবিধি নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের। টেম্পারেচার যার 98 ডিগ্রির উপরে থাকবে তাকে হাটে ঢুকতে দিব না। আর পাইকার ভাইরা যারা আসবেন তারা অবশ্যই দূরত্ব বজায় রেখে তাদের গরুকে বাঁধবেন, এবং ইজারাদারকে আমি কঠোরভাবে অলরেডি বলে দিয়েছি আপনারা ডিস্টেন্স রেখে আপনারা খুঁটি গাড়বেন যেখানে গরু বাঁধবে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটা চলা করতে পারে। কোরবানির হাট যেন স্বাস্থ্যবিধি মেনে কোরবানির যারা ইজারাদার আছেন তারা যেন সুন্দর করে গরু বিক্রি করতে পারে, সেই ব্যাপারে আমরা সতর্ক এবং সজাগ থাকব। এর আগেও বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা জারি করা হয়, কিন্তু সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি উপলক্ষে খামারগুলোতে যথেষ্ট প্রস্তুতি থাকলেও করোনার প্রভাবে এখনও জমেনি পশুর হাট। স্বাস্থ্যবিধি মানার কড়াকড়িতে ক্রেতা সংকটে এবার হাটে বেশিরভাগ পশু বিক্রি না হওয়ার শঙ্কায় খামারিরা। এতে পশুপালনের বিনিয়োগ তোলা নিয়েও সংশয় তাদের। ঝালকাঠির উত্তর পিংড়ির সৈয়দ এনামুল হক ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় 1 বছর ধরে লালন পালন করেছেন 60টি গরু ও 70টি ছাগল। কোরবানির পশু হাটে সেগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করেও ভালো মুনাফার আশা ছিল তার। তবে করোনার কারণে সে লক্ষ্য অর্ধেকও পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় এনামুল। একই অবস্থা জেলার অন্য খামারিদেরও। করোনার পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে বাজারের অবস্থা খুব খারাপ, যার কারণে আমরা যে আশা করছি ওইভাবে আমরা লাভবান হব না। ঝিনাইদহে প্রতি বছর ঈদের 2 মাস আগে থেকেই ব্যাপারীরা খামারে যোগাযোগ করা শুরু করলেও এবার তাদের দেখা নেই বললেই চলে। 2-1টি হাট চালু হলেও স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতায় মানা ক্রেতার সংখ্যা খুবই কম। মাসল 60,000 দিয়ে একটা গরু কিনেছি, খাওয়াইছি 10,000 টাকা, 70,000 পড়ছে, এখন 60,000 দাম হচ্ছে না। এদিকে ভারতীয় গরু আসার শঙ্কায় লোকসান আতঙ্কে রয়েছেন জয়পুরহাটের খামারিরা। যথেষ্ট সংখ্যক খুচরা ও পাইকারি গরু ব্যবসায়ী না থাকায় দেশীয় গরু বিক্রি নিয়ে বিপাকে তারা। প্রতিটি দেশীয় গরু বিক্রি করতে হচ্ছে 10 থেকে 20,000 টাকা লোকসানে। 1,70,000 টাকাতে কিনেছি, 30,000 টাকা খাওয়াইছি, খাওয়ার পর এখন হাটে আসে দাম করে 50-60। দেশি গরু এবং ভারতীয় গরু মিলে আছে, ক্রেতার সংখ্যা খুব একটা কম। তবে ভারত থেকে গরু আমদানি নিষিদ্ধ করায় খামারি সহ প্রান্তিক কৃষকরা ন্যায্য মূল্য পাবেন বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। ভারতে কোনো পশু বাংলাদেশে না ঢুকতে পারে, সেক্ষেত্রে আমাদের যে প্রান্তিক কৃষক যারা অনেক কষ্ট করে তাদের উৎপাদিত পণ্য তৈরি করেছেন তারা অত্যন্ত লাভবান হবে। সীমান্তে টহল জোরদার হলে ভারত থেকে গরু আসা বন্ধ হবে, লাভবান হবেন কৃষক, ব্যবসায়ী ও খামারিরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জনের মাথা চুল কেটে দিয়েছে গ্রামবাসী। এ ঘটনার পর ওই নারীর দায়ের করা মামলায় 9 জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায় মঙ্গলবার রাতে চাটমোহরের কুকটাগাড়ি গ্রামের এক নারীর কাছে পাওনা টাকা আনতে যান একই গ্রামের এক ব্যক্তি। তারা ঘরে বসে কথা বলছিল। এ সময় অসামাজিক কাজের অভিযোগ তুলে গ্রামবাসী তাদের আটকে মারপিট করে ও মাথার চুল কেটে দেয়। খবর পেয়ে পুলিশ 2 জনকে উদ্ধার করে। এ ঘটনায় 9 জনকে আটক করে পুলিশ। বুধবার দুপুরে ওই নারী বাদী হয়ে 17 জনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ আটক 9 জনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে ট্রানজিটের পণ্য পরিবহন শুরু হচ্ছে আজ। পরীক্ষামূলক চালানটি আজ যাবে ভারতের আগরতলায়। সকাল 8টায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে আনুষ্ঠানিক প্রথম চালান গ্রহণ করবে ভারত। প্রথমবার ভারত নিয়ে যাচ্ছে ডাল ও রড। এসব পণ্য পরিবহনের জন্য এবার ব্যবহার করা হবে চট্টগ্রাম বন্দর। পরবর্তীতে মংলা বন্দরও ব্যবহার করবে ভারত। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের উপ কমিশনার কাজী ইরাজ ইশতিয়াক জানান, ভারতীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পণ্য পরিবহনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে মাশুল নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে এই মাশুল আদায়ের বিষয়গুলো দেখা হবে বলেও জানান তিনি। 2018 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের উপর দিয়ে পণ্য পরিবহন করছে ভারত। করোনার এই সময়ও উন্নয়ন ফি সহ নানা অজুহাতে অতিরিক্ত টাকা দিতে অভিভাবকদের চাপ দিচ্ছে অনেক ইংরেজি মাধ্যম স্কুল। সেই সাথে অগ্রিম টিউশন ফি দিতেও বাধ্য করছে অনেক স্কুল। এই অবস্থায় অভিভাবকরা দাবি করছে করোনাকালে টিউশন ফি কমাতে হবে। করোনার কারণে গত 18 মার্চ থেকে স্কুল কলেজ বন্ধ। এরই মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিচ্ছে। সেই সাথে অনলাইনে কার্যক্রম চালাচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলগুলো। অভিভাবকদের অভিযোগ, স্কুলগুলো অগ্রিম টিউশন ফির জন্য একদিকে চাপ দিচ্ছে, অন্যদিকে উন্নয়ন ফির নামে 30 থেকে 40 হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে। নইলে অনলাইন ক্লাসে অংশ নিতে দিচ্ছে না বলে অভিযোগ তাদের। অর্থনৈতিকভাবে যদি কোনো ক্ষতিগ্রস্ত প্যারেন্টস যদি স্কুলের বাচ্চাদের স্কুলের বেতনটা দিতে না পারে, সেহেতু কোনোভাবেই যেন স্কুল অথরিটি তাদের রিপোর্ট কার্ড এবং পরবর্তী সেশনের জন্য অথবা চলমান সেশনে তাদের জন্য অনলাইন ক্লাস থেকে বিরত না রাখে। তাদেরকে আগাম 2 মাসের টিউশন ফি দিতে হবে, যেটা গার্ডিয়ানদের জন্য একটা বিরাট বোঝা। এই পরিস্থিতিতে সবারই ইনকাম কম, 2 মাসের বেতন দেওয়া কোনোভাবেই সম্ভব না। ইংরেজি মাধ্যম স্কুল মালিক সমিতি বলছে, টিউশন ফি না পেলে শিক্ষকদের বেতন দেয়া যাবে না। তবে উন্নয়ন ফি না নেয়ার আহ্বান তাদের। যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তারা যদি স্কুলের সাথে যোগাযোগ করেন, তাদের অবস্থান ব্যাখ্যা করেন, তাহলে স্কুলগুলো তাদের প্রয়োজন অনুযায়ী কনসেশনের ব্যবস্থা নেবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে, করোনার সময়ে সবাইকে মানবিক আচরণ করতে হবে। যারা টিউশন ফি দিতে পারছে না তাদের বিষয়টি বিবেচনা করতে হবে। আমাদের অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান উভয়ের মধ্যে একটি সমন্বয় তৈরি করতে হবে। অভিভাবকদেরও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাটা বুঝতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানেরও অভিভাবকদের সমস্যা বুঝতে পারবে। নানা অজুহাতে অতিরিক্ত ফি আদায় করলে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীতিমালা ছাড়াই 25 বছর ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসছে প্রায় 2000 প্রতিষ্ঠান। এতদিনে তাদের 3টি ক্যাটাগরিতে ভাগ করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে। তৈরি হচ্ছে নীতিমালা। ফলে এই খাতে বিনিয়োগ বাড়ার আশা সংশ্লিষ্টদের। কেবল লাইসেন্স নিয়েই ব্যবসা করে যাচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি। জুড়ে দেওয়া শর্তের ভিত্তিতে তাদের তদারকি করে বিটিআরসি। তারপরও ফাঁক ফোকর থেকে যায়, কারণ এসব প্রতিষ্ঠান পরিচালনায় কোনো নীতিমালা নেই। বর্তমানে জাতীয়, আঞ্চলিক, এ, বি ও সি 5 ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়া হয়। এতে অঞ্চলভিত্তিক ক্যাটাগরি নির্ধারণে তৈরি হয় জটিলতা। নতুন নীতিমালায় রাখা হচ্ছে শুধু জাতীয়, জেলা ও উপজেলা ক্যাটাগরি। ব্যবসায়ীরা জানান, নীতিমালা তৈরি হলে এই খাতের সুবিধা অসুবিধা পরিষ্কার হবে। লাভজনক ইঙ্গিত পেলে বড় বিনিয়োগকারীরাও উৎসাহী হতে পারে। নীতিমালা না থাকাতে মেন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বড় বড় ইনভেস্টমেন্ট কিন্তু সেই সেক্টরে খুব একটা আসতে চায় না। কারণ একজন ব্যবসায়ী কিংবা একজন ইনভেস্টর প্রথমেই চিন্তা করে যে আমার লাইসেন্সটা কত বছরের জন্য, সরকার আমাকে কি কি পারমিট করছে, আমি কি কি বিজনেসের এভিনিউ গুলিতে রাইড করতে পারবো, কোথায় কোথায় আমার প্রতিবদ্ধকতা সৃষ্টি হবে। টেলিযোগাযোগ মন্ত্রী জানান, সময়ের সাথে প্রযুক্তির উন্নয়ন হয়েছে, তার সাথে খাপ খাওয়াতে আইএসপি গুলোরও আধুনিকায়ন জরুরি, যা একটি নীতিমালার মাধ্যমেই সম্ভব। এটার জন্য যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা করার পরে এটা বিভিন্ন, যেমন ধরেন আইন মন্ত্রণালয় থেকে ভেটিং নিতে হবে। সো ওই কাজগুলো সম্পন্ন করার পরে এটা প্রকাশ করা হবে। কি কারণে এবিসি হবে এটাও আমি বুঝি না, এর কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। আমরা যা করব, যদি আমাকে এলাকা ভিত্তিক করতে হয় তাহলে আমাদের প্রশাসনিক এলাকা আছে, প্রশাসনিক এলাকা ভিত্তিক হবে।
জানা গেছে শুধু ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ব্যান্ডউইথ কেনার বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে, আর আইএসপি প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে সংযোগ ও কাঠামো বিনিময়ের সুযোগ পেতে পারে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোর্ড এনবিআর এর কর বিভাগের আধুনিকায়ন প্রকল্পের ফল নিয়ে চলছে বিতর্ক। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকল্পের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে। যদিও 2018 সালের প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করা হয়, আবার এ নিয়ে এনবিআর এর তৎকালীন চেয়ারম্যানের দুই সংস্থায় পরস্পর বিরোধী প্রতিবেদন দেওয়ার প্রমাণ মিলেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের আধুনিকায়নে একটি প্রকল্প নেওয়া হয় 2011 সালে। 3 বার মেয়াদ বাড়িয়ে এটি শেষ হয় 2018 সালে। ব্যয় হয় প্রায় 600 কোটি টাকা। প্রকল্পের অংশ হিসেবে 51 কোটি টাকায় বাইটেক সিস্টেম গড়ে তোলার কাজ পায় ভিয়েতনামের প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশন সিস্টেম। সম্প্রতি এ প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন দেয় পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি। বলা হয় বাইটেক্স এনবিআরকে পুরোপুরি বুঝিয়ে দেয়া হয়নি, যদিও সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়েছে। আরও বলা হয় করদাতার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল, অথচ ভিয়েতনামে বসে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বাংলাদেশের সব করদাতার তথ্য দেখতে পাচ্ছে ওই প্রতিষ্ঠানটি, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। প্রতিবেদনে তুলে ধরা হয় আরও কিছু ত্রুটির কথা। 2018 সালের মে মাসে ওই প্রকল্প পরিদর্শন করে রিপোর্ট দেয় আইএমইডি, যেখানে বলা হয় প্রকল্পটি আপাত দৃষ্টিতে সাফল্যের সাথে সম্পাদিত হচ্ছে। অনলাইনে কর দেওয়ার ব্যবস্থা এতে যুক্ত করার সুপারিশ করা হয়। এখানে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ লোকের তথ্য আছে, আমরা তো এত সহজে তাদেরকে এটার এন্ট্রান্স হইতে দিব না। আইএমইডির সাথে আমরা কথা বলছি, তারা আমাদের সাথে অসহযোগিতা করছে। ত্রুটি হয়তো এরা বলছে, ওরা বলছে না, ওরা চ্যালেঞ্জ করছে, ঠিক এটা অন্য কিছু না, ওইটা আমরা মিট আপ করতে পারবো অবশ্যই। তবে দুই ধরনের রিপোর্ট হওয়ার পেছনে এই একটা যুক্তি থাকতে পারে। প্রথম ছিল নিছক তাৎক্ষণিক ফিজিক্যাল রেজাল্ট আউটপুট, আর পরেরটা হলো ইম্প্যাক্ট আউটপুট। এদিকে আইএমইডির প্রথম রিপোর্টে সংযুক্ত করা হয়েছে এনবিআর এর তৎকালীন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার একটি চিঠি। প্রকল্পকে ব্যর্থ উল্লেখ করে গত জানুয়ারিতে দাতা সংস্থা এডিবিকে ওই চিঠি দেন তিনি, যেখানে ব্যর্থতার কারণ অনুসন্ধানে ওই সময় এডিবিকে অনুরোধ করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। যদিও এর আগে 2019-এর মে মাসে এ প্রকল্প নিয়ে অডিট অধিদপ্তরকে একটি প্রতিবেদন পাঠান মোশাররফ হোসেন ভূঁইয়া, যেখানে তিনি বলেন ডিজিটাল কর ব্যবস্থা প্রবর্তনে এই প্রকল্প সফল হয়েছে। তবে এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে সাড়া দেননি এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। এসব বিতর্কের মাঝেই গত সপ্তাহে বাইটেক সিস্টেমকে সম্পূর্ণ করতে একটি কমিটি করেছে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার বিরুদ্ধে অর্থ পাচারে আলাদা 4 মামলার চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। এই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থ পাচারের আইনে মামলা আছে 5টি, যার 4টির তদন্ত শেষ করেছে সিআইডি। তাদের নামে বেসরকারি 7 ব্যাংকে জমা আছে 19 কোটি টাকা। সেই সঙ্গে পুরান ঢাকায় 20টি বাড়িসহ 128টি ফ্ল্যাটের সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা। সিআইডি বলছে ক্যাসিনো ব্যবসার মাধ্যমে 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত সময়ে তারা এই সম্পদের মালিক হয়েছেন। চলতি বছরের 13 জানুয়ারি কেরানীগঞ্জ থেকে এক সহযোগী সহ গ্রেপ্তার হন এনু রূপন। কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যান লেগুনার সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। বুধবার বিকেলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের হারবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরিজ জানিয়েছেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসছিল কাভার্ড ভ্যানটি। চকরিয়ায় বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান 5 জন। গুরুতর অবস্থায় আহতদের নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন 8 জনের মধ্যে 2 জনের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনার শিকার যান দুটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কাভার্ড ভ্যানের সাথে লেগুনার সংঘর্ষে নিহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তারা সবাই লেগুনার যাত্রী। এখন পর্যন্ত 6 জন নিহত হয়েছে এবং 8 জন আহত হয়েছে, তার মধ্যে 2 জন একটু গুরুতর আহত। বিশ্বে আবারও বেড়েছে করোনায় মৃত্যু। ভারতে একদিনে রেকর্ড 45,599 জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে প্রাণ গেছে 1,120 জনের। এ নিয়ে মোট মৃত্যু প্রায় 30,000।
দেশটিতে মোট শনাক্ত 12,39,000-এর বেশি। বিশ্বে 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি ব্রাজিলে, প্রাণ গেছে প্রায় 1300 জনের। নতুন করে শনাক্ত 65,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত 71,000-এর বেশি মানুষ, মৃত্যু 1200-র বেশি মানুষের। মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,46,000। করোনায় বিশ্বে 24 ঘন্টায় মারা গেছেন 7,000-এর বেশি। ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় 2,79,000। বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 6,29,000। মোট আক্রান্তের সংখ্যা 1,53,00,000-এর বেশি। হাই পারফরম্যান্স দল এইচপির জন্য দ্রুত হেড কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। করোনার আগে অনেকের সাথে কথা হলেও অনাকাঙ্ক্ষিত বিরতিতে ছেদ পড়েছে, তাই আবার নতুন করে খোঁজ শুরু করছে ক্রিকেট বোর্ড। এদিকে এইচপি দলের শ্রীলঙ্কা সফরের আগে ক্যাম্প নিয়ে দ্বিধায় ম্যানেজমেন্ট। শিগগিরই সিদ্ধান্তে পৌঁছাতে চান কর্মকর্তারা। আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ক্রিকেটে ফেরার মঞ্চ এখনো প্রস্তুত নয়। স্বল্প পরিসরে ব্যক্তিগত অনুশীলন চলছে মুশফিক, ইমরুল, শফিউলদের। পূর্ণাঙ্গ রূপ পেতে ঈদ পর্যন্ত অপেক্ষায় রেখেছে বিসিবি। জাতীয় দল নিয়ে দ্বিধা কাটানোর আপাতত কোনো সুযোগ তৈরি হয়নি। সিনিয়রদের আগে মাঠে নামার উপলক্ষ পেয়ে যাচ্ছে হাই পারফরম্যান্স দল। করোনা বাধা জয় করে এইচপি দলকে লঙ্কায় পাঠানোর পরিকল্পনা গুছিয়ে এনেছে বিসিবি। সে লক্ষ্যে নির্বাচকদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন এইচপি চেয়ারম্যান। শ্রীলঙ্কা যদি আমরা যাই, সেখানে ম্যাচ খেলবো, ট্রেনিং করব, তার আগেও তো একটা প্রিপারেশন দরকার হয় কোথাও যাওয়ার আগে। তো সেটা তো আমাদের এখান থেকে শুরু করতে হবে। এটার সঙ্গে অভ্যস্ত হওয়ারও ব্যাপার আছে, সেটাও মাথায় আছে। সেটা ওয়ান অফ দ্য অপশনস। আমরা এখানেও হতে পারে, শ্রীলঙ্কাতেও হতে পারে, বা দুই জায়গাতেই হতে পারে। সাইমন হেলমটের বিদায়ের পর এইচপির জন্য হেড কোচের খোঁজে বিসিবি। পছন্দের তালিকা চূড়ান্ত করেছিল ক্রিকেট বোর্ড, কিন্তু করোনা ধাক্কায় গতি কমেছে। অনেকেই ইন্টারেস্ট শো করেছিল এই প্যান্ডেমিক সিচুয়েশনের আগে। তো এখন তাদের মন মানসিকতা কেমন, বা তাদের সেটা চেঞ্জ হয়েছে কিনা, সেটা আবার নতুন করে আমাদের জানতে হবে। কাজেই তাদের কাছ থেকে আবার আমরা জানতে চাইবো তাদের অ্যাভেলেবিলিটি। ট্রেনিং ক্যাম্পের জন্য আদর্শ জায়গা মিরপুর একাডেমি। স্বাস্থ্য বিধি মেনে ক্রিকেটারদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে সম্ভাব্যতা যাচাই করছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।